স্যার, ভারত সরকার সমাজের বিভিন্ন ফিল্ডের মানুষদেরকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। আপনি জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে 3 জনকে ভূষিত করা হয়েছিল এবং তারা সেটা প্রত্যাখ্যান করেন, এবং এটা নিয়ে একটা জলঘোলা হচ্ছে, কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক জলঘোলা। পুরস্কার কেউ নাও নিতে পারে, প্রত্যাখ্যান করতেই পারে, সে অধিকার রয়েছে। কেউ তো আর জোর করে পুরস্কার গিলিয়ে দিতে পারে না। রাষ্ট্র মনে করেছে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, বিজ্ঞান, সমাজ সেবা, পড়াশুনো, এসব ক্ষেত্রে কারোর অবদানকে রাষ্ট্র স্বীকৃতি দেয়। 1954-এ এটা সম্মানটাকে চালু করা হয়। প্রথমে দিকে পদ্মবিভূষণ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এইভাবে দেওয়া হতো। পরে দেখা গেল ওই গ্রেড 1, 2, 3 প্রথম ধাপ, দ্বিতীয় বা থার্ড স্টেজ, এগুলো একটু কেমন খারাপ লাগে। ওই জন্য পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এইভাবে দেওয়া হয়। পদ্মবিভূষণ দেওয়া হয় একেবারে এক্সেপশনালি যারা তাদের ফিল্ডে অবদান রেখেছেন, পদ্মভূষণ যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে অবদান রেখেছেন, আর যারা সমাজে বিশেষ অবদান রেখেছেন, এইভাবেই রাখা হয় তিনটে। তাদের মধ্যে পদ্মবিভূষণ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্মের র্যাঙ্কের দিক দিয়ে। আর সবার উপরে ভারতরত্ন, যেটা অনেক সময় দেওয়া হয় না, আবার দেওয়াও হয়, খুব কম ক্ষেত্রেই দেওয়া হয়, সবসময় দেওয়া হয় না। এখন 1954-এ এটা যখন চালু করা হয় এই পুরস্কারটা, তারা যদি জানতেন যে বাংলাতে এই পুরস্কারকে নিয়ে এই কাণ্ড হবে, আমার ধারণা তারা এটা চালু করতেন না। আরে এটা তো একটা পুরস্কার, এটা কোনো উপাধি নয়। আর একটা কথা, যে রাষ্ট্র এখানে স্বীকৃতি দিচ্ছে, সেই কাজের স্বীকৃতি কেউ নাও নিতে পারে। আমি স্বীকৃতি পছন্দ নাও করতে পারি, কিন্তু তাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে যাবে, এটা অত্যন্ত মানে কি বলবো, এটা নিয়ে যা হলো সেটা অসুস্থ এক ধরনের মানে মানসিকতার পরিচয় পেলাম। অসুস্থ সংস্কৃতির জন্ম দেওয়া হলো বাংলায়। এর আগে পুরস্কার বহু মানুষই তো প্রত্যাখ্যান করেছেন। জ্যোতি বসুকে পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্র, ভারতরত্ন, উনি নেননি। তার আগে সিপিএমের একজন নেতা EMS নাম্বুদ্দিপাতকেও গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল, উনি নেননি। নাও নিতে পারেন, ভালো কথা, ওনারা নেননি। আরে সিনেমার জগৎ বা সঙ্গীত শিল্পী হিসেবেও বহু মানুষ এর আগে পুরস্কার নেননি। আমাদের এখানে হেমন্ত মুখোপাধ্যায় পুরস্কার নেননি, বাদল সরকার নেননি পুরস্কার। তারা নিয়ে দরকার নেই, আমার লাগবে না। তারা কখনো কোনো খারাপ কথাও বলেনি, বলে না না আমার ভালো লাগে না পুরস্কার নিতে, হতেই পারে। আমি এই পুরস্কার নিয়ে যারা যারা প্রত্যাখ্যান করেছেন অনেকের একটু নেটে ঘাঁটছিলাম। দক্ষিণ ভারতের একজন বিশিষ্ট শিল্পী, আমরা হয়তো বাঙালিরা নাম জানি না, কিন্তু দক্ষিণ ভারতের 3-4টে ভাষায় উনি হাজার হাজার গান গেয়েছেন, হিন্দিতেও গান গেয়েছেন। তার নাম S. জানকী। দক্ষিণ ভারতে তার পরিচিত জানকী আম্মা বলে। সম্ভবত 2013 সালে তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়, উনি নেননি। কেন নেননি? উনি বললেন আমার আর এই পুরস্কারের প্রয়োজন নেই, আমি গানের জগতে যা পেয়েছি ওটাই যথেষ্ট, আমার আর এই পুরস্কারের প্রয়োজন নেই। নেননি কিচ্ছু। ওখানে কেউ, উনি তেলেগু, মানে অন্ধ্রপ্রদেশে ওনার জন্ম, সম্ভবত তেলেঙ্গানায়, এখন হায়দ্রাবাদে, কেউ কিছু বলে উনি কোথাও হয়েছিল ওখানে। অথবা গত 2020-তে দক্ষিণের আরেকজনকে দেওয়া হলো, তিনিও বিশিষ্ট সঙ্গীত শিল্পী, KS চিত্রা। আমি নামটাও জানতাম না, ওই যখন শুনলাম যে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, KS চিত্রা বলে পদ্মভূষণ দেওয়া হয়েছে, ওনার গানটা মানে একটু ওই মালায়ালম ভাষায় গান শুনলাম, চমৎকার গান, অনেক ভাষায়, মালায়ালম, তামিল, তেলেগু, এই ভাষায় গান। তিনি অ্যাকসেপ্ট করেছেন। তাকে আগে পদ্মশ্রী দেওয়া হয়েছিল, এবারে পদ্মভূষণ দেওয়া হলো, তিনি অ্যাকসেপ্ট করেছেন। ফলে কেউ অ্যাকসেপ্ট করে, কেউ অ্যাকসেপ্ট করে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, নাও নিতে পারে। পশ্চিমবাংলায় যেটা ঘটলো, এটাকে অত্যন্ত কুৎসিত কিছু বিষয় তৈরি হলো। কিরকম? প্রথম কথা, বুদ্ধদেব বাবুর মানে প্রত্যাখ্যান 2015 সালে কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্যসভায় জানিয়ে দিয়েছিল যে আমরা পারমিশন ছাড়া কাউকে কোনো পুরস্কার দিই না। পুরস্কার দেওয়ার আগে তার কাছ থেকে পরামর্শ, মানে পারমিশন নেওয়া হয় যে আপনি রাজি তো, তাহলে আপনার নামটা থাকবে। বুদ্ধদেব বাবুর পরিবারে ফোন করা হয়েছিল, পরিবারে কেউ একজন, কারণ বুদ্ধবাবু খুবই অসুস্থ, তার পরিবারে রাজ্য সরকারে তো নাম যাওয়া হয়, অনেক সময় পাঠায়, অনেক সময় পাঠায় না। আমি সেটাই আসছি করে, রাজ্য সরকার থেকেও পাঠাতে পারে, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পাঠাতে পারে। এটা একটা কমিটি তৈরি হয়, সেই কমিটিতে ক্যাবিনেট সচিব থাকেন, তার সঙ্গে আরো অনেকে থাকেন, সমাজে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে রাখা হয়, তারাই ঠিক করেন কাদের দেওয়া হবে। তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে নমিনেশন যায়, সেটা পরে বলছি। তার বাড়িতে ফোন করা হয়েছিল এবং যা খবর যে হ্যাঁ বলা হয়েছিল যে ঠিক আছে, না বললে তারা কিন্তু কিছুতেই নাম রাখবে না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম কিন্তু লিস্টে নেই, না করে দিয়েছেন উনি, ওরাও লিস্টের নাম রাখেনি। ফলে তারপরে হ্যাঁ বলার পরে আবার না করে দেওয়া, যেটা সিপিএম এর থেকে করা হলো, খুব রুচিহীন কাজ করেছে ওরা। এটা বলছেন আপনি জেনে বুঝে করেছেন? আমার ধারণা তাই না। আসলে
পার্টির এই যে একটা স্ট্যান্ড হয়তো কোনোভাবে ওরা মিস করেছেন, তো সেটা ক্ল্যারিফাই করা উচিত ছিল না, ভুল করে ওরা অ্যাকসেপ্ট করেছেন আমাদের পার্টির স্ট্যান্ড এইটা, আমরা মানে পুরস্কারটা প্রত্যাখ্যান করছি। পার্টির সঙ্গে কথা বলে হ্যাঁ না বলাটা ঠিক উচিত হতো। এখন বুদ্ধদেব বাবু অসুস্থ, কিন্তু বুদ্ধদেব বাবু খুবই অসুস্থ, তার স্ত্রীও খুব সুস্থ নন, ন্যাচারালি তার মেয়ের পক্ষে এত মনে রাখা খুব মুশকিল। পার্টির যেটা উচিত ছিল ক্ল্যারিফাই করা, হ্যাঁ ওনারা বলে দিয়েছেন, কিন্তু আমরা এখন পার্টি থেকে বলছি যে না এটা আমরা নিতে পারছি না, ও হয়ে যেত। কিন্তু সেটা নিয়ে ওরা এমন করে নিজেদের লার্জার দ্যান লাইফ বললো, বামেরা বামপন্থীরা সরকারের থেকে কিচ্ছু নেয় না ইত্যাদি, এই সরকারি খাবো, তার থেকে বেতন নেবো, সবই করবো, আবার রাষ্ট্রের স্বীকৃতি নেবো না, এগুলো এক ধরনের কেমন। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, একটু সময় দিলে আমি কাগজ বারও করে দিতে পারবো। সম্ভবত 80 দশকের শেষের দিকে একজন পরিবহন ব্যবসায়ীকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ানোর জন্য এই বামফ্রন্টেরই একজন মন্ত্রী সুপারিশ করে দিয়েছিলেন তৎকালীন কেন্দ্র সরকার। একদম নাম যখন হইচই হলো যে তার সুপারিশ গেছে, উনি কোনো কথা বলেননি, উনি অবশ্য পার্টি খারাপ কে এফআইআর করতেন না, উনি ওনার মতো করে চলতেন। এই বামফ্রন্টের একজন মন্ত্রী, নামটা আমি বলছি না, মারা গেছেন তিনি। বলে এই ঘটনা বামেরা ঘটিয়েছে, বলে বামেরা এরকম ভণ্ড সে নিয়ে কোনো জায়গা নেই। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যেটা ঘটলো সেটা খুব দুর্ভাগ্যজনক। দেখুন অনিন্দ চট্টোপাধ্যায় তো প্রত্যাখ্যান করেছেন, সেটা নিয়ে তেমন একটা তিক্ততাও হয়নি। উনি বলেছেন এটা আমার অনেকদিন আগে পাওয়ার কথা ছিল, আমার আর পাওয়ার দরকার নেই, আমি অনেক কাজ করেছি, করে যাব। তবে ওনার কথা শুনে আমার কথা মনে হয়েছে হয়তো হাই র্যাঙ্কিং পুরস্কার পদ্মভূষণ বা পদ্মবিভূষণ দিলে নিশ্চয়ই উনি খুশি হতেন, যেটা বাঙালি হিসেবে আমারও বক্তব্য দিলে ভালো হতো। এটা তো না বলার কিছু নেই, ওনারা যে র্যাঙ্কে আছেন পদ্মভূষণ তারা চাইতেই পারতেন। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যেটা হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এটা মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায়, আরে আমার ছোটবেলায় কেন, আমার বাবার যখন বড় হয়েছেন তখনও তাদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা, ছোটবেলায় আমরা শুনেছি তারা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান নিয়ে আলোচনা করতো। তখন কি ছিল, এই পুজোর সময় রেকর্ড বেরোতো না, হ্যাঁ এবারের পুজোয় গান কি, বন্ধু বান্ধবের আলোচনা কি শুনেছো, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানটা আমরা শুনেছি। আমার বাবা বেঁচে থাকলে তার 90 বছর বয়স হতো, ফলে তারা যখন বেড়ে উঠেছে, তাদের যৌবনকালে, তাদের বয়সকালে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেছে। আমরা তো কোন ছাড়, আমরা তো ছোটবেলা থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেছি, ফলে তাকে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ দেওয়া উচিত, সে নিয়ে আমার কোনো সন্দেহের জায়গা নেই। আমিও একমত, এটার সঙ্গে আমি একদম একমত। পদ্মশ্রী হয়তো ওনার পক্ষে ছোট একটু মানে কম হয়ে যায়, ছোট বলবো না, রাষ্ট্রীয় পুরস্কার ছোট কেন হবে, কম হয়ে যায়। কিন্তু তাকে তার বদলেই কিছু লোক হঠাৎ করে ফেলে নেবে বললো, তার মধ্যে একজন যার গলা বোঝা যাচ্ছে সেই লোকটা হলেও হতে পারে, যে কুৎসিত ভাষায় একটা ভিডিও, একটা টেলিভিশন চ্যানেলকে গালি দিয়েছে। এখন আমার তো মনে হচ্ছে লোকটা তো মাথা দেখানোর দরকার, এদের মাথা ওর ধারে কাছে গেলে কাউকে না কামড়ে দেয়, এটা পুরো পাগল হয়ে গেছে একদম। আসলে এই যে একটু আগে আমরা সংস্কৃতির কথা বলছি না, এখন একটা লুম্পেন সংস্কৃতিকে কোথাও চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই আসল সংস্কৃতি। এরা লুম্পেন সংস্কৃতি করার চেষ্টা করছে, লুম্পেন সংস্কৃতি ভদ্রলোকের সংস্কৃতি এরা গুলিয়ে ফেলেছে। ওই লোকটাই 4 বা 5 বার বিয়ে করেছে, নানা রকম কাণ্ড কারখানা করেছে, নামে বহুত কিছু আছে, ওকে নিয়ে কথা বলতে আমার রুচিতে পারে, ওইসব লোকের সঙ্গে কথা বলতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। এখন সত্যি কথা বলতে কি, এই লুম্পেন সংস্কৃতি এখানে আমরা দেখতে পেলাম। কিছু লোক নেমে পড়লো, একজনকে চিত্রশিল্পী তিনি নেমে পড়লেন, একজনকে লেখক তিনি নেমে পড়লেন, দিয়ে সে একেবারে পাড়া মাথায় করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর বদলে পদ্মভূষণ বা বিভূষণ দেওয়া উচিত, এই দাবি করলে কিছু মহাভারত অশুদ্ধ হতো না। ওটাকে যেভাবে কেন্দ্র বিরোধী, বিজেপি বিরোধী, RSS বিরোধী একটা টাইরেট চালানো হলো, এটা অত্যন্ত নোংরামি, এটা অত্যন্ত অশিক্ষিত কিছু কাণ্ড কারখানা। এ প্রসঙ্গে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই গত কয়েক বছরে কিন্তু পদ্মশ্রী পুরস্কার বিশেষত সমাজের বহু মানুষকে দেওয়া হচ্ছে, আগে তাদের কথা কেউ ভাবতে পারেনি। একজন মানুষ গতবারে দেখেছিলাম, তার একটা ছোট মোটরসাইকেল টাইপের আছে, তিনি সেখানে মানুষকে বয়ে বয়ে নিয়ে যান, অসুস্থ মানুষকে হসপিটালে। এইরকম মানুষকেও তো খুঁজে বার করে বর্তমান কেন্দ্রীয় সরকার, আগে তো ছিল না। ফলে যে এলিট বাদ, সে এলিট বাদ থেকে অনেকটা বেরিয়ে এসেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সন্ধ্যা মুখোপাধ্যায় বয়স এখন 90, আমি যতদূর জানি উনি 17-18 বছর থেকে গান গাওয়া শুরু করেছেন, ফলে অন্তত 70 বছরের বেশি তার মানে সঙ্গীত জীবন। 1954 সাল থেকে তো ভারত এই পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ দেওয়া শুরু করেছে। সেই সময় রাজ্যে যারা কংগ্রেস করতেন তারা ছিলেন কোথায়, দেননি কেন? প্রশ্নটা তো তাদের করতে হবে না? এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের 3 থেকে 4 জন ব্যক্তি বহুদিন ধরে কংগ্রেসে ছিলেন, তারা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মন্ত্রী হয়েছিলেন, সেই সময় নামটা সুপারিশ করেননি কেন? তাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম মনে পড়েনি কেন? আমার ওদের কাছে প্রশ্ন।
তারাও তো মনে পড়েনি, তাদেরও তো মনে পড়েনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা। আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া হয়েছে, আমিও মনে করি পদ্মভূষণ বা বিভূষণ দেওয়া উচিত ছিল। এটা যদি ভালোভাবে বলা হতো না উনি পদ্মশ্রী নেবেন না, আপনারা পদ্মভূষণ বা পদ্মবিভূষণের কথা ভাবুন, কিচ্ছু বলার ছিল না। কিন্তু যা পরিস্থিতি তৈরি হলো, কিছু না, গোটা ভারতবর্ষে আমাদের নিয়ে লোকে হাসাহাসি করলো, আর কি করবে। আর একটা কথা বলি, এই যে বাঙালি বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি কিছু চলছে, এই কথাগুলো একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, একটা বহুদলীয় ব্যবস্থায়, বহু ভাষাভাষী দেশে এই অভিযোগ বিভিন্ন জায়গায় হবে। উত্তর বলবে দক্ষিণকে দিচ্ছে না, দক্ষিণ বলবে উত্তরকে ইয়ে করছে, ইত্যাদি ইত্যাদি। এই জানকী আম্মার কথা বললেন, এস জানকী, উনি যখন 2013 সালে পুরস্কার প্রত্যাখ্যান করলেন পদ্মভূষণ, উনি একটা কথার সঙ্গে জুড়ে দিয়েছেন যে আপনারা দক্ষিণের শিল্পীদের তত গুরুত্ব দেন না। এখন আবার শুনছি নাকি বাঙালিদের গুরুত্ব দেওয়া হয় না। ফলে এই অভিযোগগুলো যুক্তরাষ্ট্র কাঠামো এই না একটা বহু ভাষাভাষী বহু সম্প্রদায়ের দেশে এটা চলবে, এটা থাকবে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু যা ঘটলো, এটাকে নিয়ে রাজনীতিকরণ করা, রাজনীতিটা ভালো জিনিস, এটা যা হয়েছে নোংরামি হয়েছে। এই নোংরামিটা আর রাজনীতি এক নয়, কিন্তু নোংরামি এটা যা হয়েছে, কিছু লোক এটাকে নিয়ে নোংরামি করেছে, এটাকে নিয়ে মানে একটা ওই স্বাধীন বাঙালি সত্তা একটা কোথাও তৈরি করার চেষ্টা হচ্ছে। কি সব মানে মেড়োয়া ফেড়োয়া, কি সব নোংরা ছোট লোকের মতো কথা বলা হয়েছে, কি এগুলো? আরে বাঙালিরা ওইসব জায়গায় তো পেট চালায়, তো মেড়োয়ারা বাঙালিদের চাকরি দিয়ে পেট চালায়। তারা যদি সবাইকে তাড়িয়ে দিয়ে কি করবে পশ্চিমবাংলায়? এ কি এরা বোঝে কিছু? এ রাজ্যে চাকরি আছে, হাজার হাজার লাখো লাখো লোক গুজরাটে চাকরি করে, আর লাখো লাখো লোক কর্ণাটকে চাকরি করে, মহারাষ্ট্রে চাকরি করে। কিছু বোঝে এরা? মেড়োয়া ফেড়ো কি সব বলে? সব অশিক্ষিতদের কথার উত্তর দিতে আমার উচিত হবে। আরেকটা কথা, এই যে বাঙালির কথা বলা হচ্ছে, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমাদের সকলের আবেগ আছে, বাঙালি মাত্রই আবেগ আছে, আমারও আবেগ আছে। একটু আগে বলছিলাম না যে আমরা অনেক সময় ফুল দিয়ে পুজো করি, কিন্তু তারাও মানুষ ছিলেন, তাদের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সেটা জেনেই তারা আমাদের বিরোধিতা করবো, তার আমরা প্রশংসা করবো বা প্রয়োজনে বিরোধিতা করবো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে খালি একটাই বলা হয়, তিনি সর্বধর্ম সমন্বয় করেছিলেন, দেখো, এবং আজাদ হিন্দ ফৌজে সব ধর্মের মানুষ ছিল, তোকে বারণ করেছে। আবার এটা তো বলা হয় না, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সিটি কলেজে সরস্বতী পুজো করার জন্য ইভেন রবীন্দ্রনাথের সঙ্গে লড়াইতে নেমে পড়েছিলেন। দুই নয়, কজন খবর রাখে সিটি কলেজটা ব্রাহ্মণদের, ওরা একটু পুজোর বিরোধী, হতেই পারে তাদের ভাবনা চিন্তাটা পুজোর বিরোধী, সেখানে সরস্বতী পুজো করার ব্যাপারে, ওটা বহু বছর আগে, সম্ভবত 1916 বা 17 এরকম হতে পারে আমার ধারণা। আমি এক্সাক্ট টাইম সময়টা দেখে বলতে হবে। সিটি কলেজে সরস্বতী পুজো হবে না, ঠিক হলো, সুভাষচন্দ্র ঝাঁপিয়ে পড়লেন, হবে না মানে করে ছেড়েছিলেন, এবং সেটা নিয়ে রবীন্দ্রনাথ কিছুটা উষ্মা প্রকাশ করেছেন যে সুভাষ করছেটা কি, এটা এত বাড়াবাড়ি হচ্ছে। সেই তো সুভাষচন্দ্র বসু, এটা বলবো না সুভাষচন্দ্র বসুকে যখন বলবো, এটাও তো হয়েছিল সুভাষচন্দ্র বসুর জীবনে। সেই সুভাষচন্দ্র বসুকে কেন্দ্রের শাসকবর্গ দীর্ঘদিন ধরে কোনো সম্মান দিয়েছিল? কিচ্ছু দেয়নি, শুধুমাত্র বহুদিন ধরে। কারা দিয়েছে? বর্তমান বিজেপি সরকার। আমি একদম প্রমাণ করছি, যখন কংগ্রেস সরকার ছিল তারা একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনটা নাকি কংগ্রেসই করেছিল, কারো কোনো ক্ষমতা নেই, কথা নেই। যে অফিসিয়াল হিস্ট্রি লেখা হলো তারাচাঁদকে দিয়ে, সেখানে রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিকদের ডাকা হয়নি, তারাচাঁদকে দিয়ে লেখানো হলো, এবং সেখানে ছত্রে ছত্রে কংগ্রেসের কথা। বাংলার বিপ্লববাদ বা অন্য জায়গার যে আন্দোলন, আজাদ হিন্দ ফৌজ 2-1 ছত্র হলেই হলো, বাকি সবই ওদের, কংগ্রেসের। বারবার চেষ্টা করা হলো প্রমাণ করতে সুভাষচন্দ্র বসু ওই কল্পিত বিমান দুর্ঘটনায় মারা গেছেন। 1956 সালে শাহনওয়াজ কমিশন, 1974 সালে খোসলা কমিশন, সর্বত্র প্রমাণ করার চেষ্টা হয়েছে তাইওকু বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন। একটা জায়গাতেই প্রশ্ন যে তাইওকু এই মুহূর্তে তাইওয়ান একটি স্বাধীন দেশ, যদিও তার স্বাধীনতা নিয়ে একটা বিতর্ক আছে, চীন স্বাধীনতা মানে না, কিছু কিছু দেশ মানে ইত্যাদি। তাইপে বলতো আগে, চাইনিজ তাইপে, এখন তাইওয়ান বলে। তো তাইওয়ান সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেউ জানতে চায়নি, কিন্তু লড়াই চললো। রেনগোজি মন্দিরের সুভাষের কিনা সেই নিয়ে লড়াই চললো। একমাত্র 2000 সালে একটা কমিশন গঠিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে, একটা সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে, মুখার্জি কমিশন। তারা থরলি এটা প্রথম দেখল, বহু জায়গা গেছে, তারা তাইওয়ান সরকারকে চিঠি লিখেছে যে আপনারা বলুন তাইওকু বিমান দুর্ঘটনা কবে কখন ঘটেছিল, তার উত্তরটা শুনবেন। তাইওয়ান সরকার বলেছে যে আমাদের ডকুমেন্টে তাইওকু বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ নেই। আচ্ছা, তাইওয়ান সরকার বলছে তাইওকু বিমান দুর্ঘটনা ঘটেনি, তাদের কাছে প্রমাণ নেই, আমাদের এখানে বলে চলছে হ্যাঁ ঘটেছে। আচ্ছা, যে পাগলের পাগল না কি
তাহলে এটা সুভাষকে নিয়ে রাজনীতি করেনি? বর্তমান কেন্দ্রীয় সরকার কিন্তু, আবার আমি বলেছি, 2018 সালে যখন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার 75 বছর হলো, নরেন্দ্র মোদী লালকেল্লায় পতাকা উত্তোলন করেছিলেন, এবং যে কজন মানুষ বেঁচে আছেন এখনো, সব 92, 93, 94 বছর বয়স, যারা অল্প বয়সে লড়েছিলেন, তাদের কয়েকজনকে এনে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ফৌজের সঙ্গে একদম 30 ওই বছর 2018 সালের 30 ডিসেম্বর, সম্ভবত না জানুয়ারি, ডিসেম্বর, ওই বছরই পোর্ট ব্লেয়ারে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, পতাকা তুলেছিলেন। কারণ পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু পতাকা তুলেছিলেন, সেটা স্মরণে তিনি পতাকা তুলেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম চেঞ্জ করেছিলেন, শহীদ এবং স্বরাজ দ্বীপপুঞ্জ। ওনাকে প্রথম পরাধীন ভারতের প্রথম বলছি দুটো দ্বীপের নাম দেওয়া হয়েছে, নীল এবং হ্যাভলকের নাম। একটার নাম করা হয়েছে শহীদ দ্বীপ, একটা নাম স্বরাজ দ্বীপ, এবং আরেকটা দ্বীপ নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ, তার নামে দ্বীপের নামকরণ হয়েছে। ওখানে একটি ডিমড ইউনিভার্সিটি করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। আর একটা ভুল তো সেখানে হয় বারবার, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, বহুদিন ধরে এটা লেখা হচ্ছে। আমি বলছি, আমি নিজে বিশ্বাস করি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন? কারণ তারা স্বাধীনতা প্রথম ঘোষণা করেছিল, ভারতের একটা অংশকে ওরা ব্রিটিশ দখল মুক্ত করেছিল, মণিপুরের মৈরাং থেকে শুরু করে একটা বড় অংশ ওদের দখলে দিয়েছিল। পৃথিবীর প্রায় 11টা দেশ, সত্যিকারে বলে 9টা, কিন্তু মানে দুটো দেশকে ধরা হয় এক্সট্রা, 11টা দেশ তাকে স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক আইনে। একটা যখন সরকার গঠন হয় স্বীকৃতি দেওয়া হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে জাপান এই আজাদ হিন্দ বাহিনীর হাতে তুলে দিয়েছিল, একটা স্বাধীন ভূখণ্ডের অধিকারী তারা ছিল। তাহলে আমি কেন বলবো না যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম পররাষ্ট্রমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু? সেটাও কিন্তু আস্তে আস্তে স্বীকৃতি পাচ্ছে। নেতাজিকে নিয়ে বহুদিন বহু ডকুমেন্ট লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো আস্তে আস্তে খোলা হয়েছে, এবং অনেকেরই সন্দেহ কিছু ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয়েছে। এটা আমি সরকারের কাছে অনুরোধ করবো, তদন্ত করে দেখুন সত্যি নষ্ট করা হয়েছে কিনা, কেউ যদি করে থাকে কেন করেছে, তদন্ত করার দরকার। ফলে নেতাজিকে প্রাপ্য স্বীকৃতি কিন্তু এই সরকারই দিয়েছে। গত বছর এই ট্যাবলো নিয়ে যা হলো, গত বছর নেতাজিকে নিয়ে একটা ট্যাবলো ছিল, গত বছর ছিল, আবার এবছরও ছিল, আমরা তো দেখেছি ট্যাবলো ছিল। এবছর ঋষি অরবিন্দকে নিয়ে ট্যাবলো ছিল, তার জন্মের 150 বছর। আচ্ছা, বাঙালি এই মর্যাদা কোথাও পেয়েছে কোনোদিন কেন্দ্রীয় সরকারের কাছে? সবশেষে যে জায়গায় সম্রাট পঞ্চম জর্জের মূর্তি ছিল, সেখানে নেতাজি স্ট্যাচু হবে, যতদিন না হবে সেখানে একটা হলোগ্রাম থাকবে রাজপথে, যেটা রাইসিনা হিলস, সেখান থেকে সরাসরি দেখা যায়। আর কি চাই? বাঙালির এই সম্মান আগে কেউ দেয়নি। বলে এরা বাঙালি বাঙালি করছে, প্রথমত এরা কোনো খবর রাখে না, এরা এই বুদ্ধিজীবী নামে যা চলে সবকটা ভাতাজীবী, এরা সরকারের ভাতায় চলে। এরা কখনো সরকারের নিন্দা করে, কখনো প্রশংসা করে, একটা পোস্ট পেলে এরা খুব খুশি হয়ে যায়, লালা করতে থাকে। মানে এদের যত গুরুত্ব কম দেওয়া যায় তত ভালো। আর এদের কিছু কিছু এত খারাপ, নোংরা, অশিক্ষিত, এরা একটা লুম্পেনরাও যে কথাবার্তা বলতে চাইবে না, এরা মানে টেলিভিশনকে সেইভাবে গালি দেয়। মানে এই নোংরা লোকেদের সম্পর্কে কি আর বলবো, এটাই যথেষ্ট।